বেশ খানিক দিন বাদে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এবার আমাদের গন্তব্য বারুইপুর। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে চলে এসেছি বারুইপুর স্টেশনে। আমাদেরকে নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমরা 4 নম্বরে যাব। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই অটো টোটো দাঁড়িয়ে আছে, তাই একটি অটো ধরে আমরা চলে আসলাম শিবানী পীঠে। দক্ষিণ 24 পরগনার এই বারুইপুর অঞ্চল পেয়ারার জন্য বিখ্যাত হলেও এখানে আরও অনেক কিছু দেখার জায়গা আছে। শিবানী পীঠের কাছে আসতেই দেখলাম লেখা আছে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি মন্দির বন্ধ থাকে। তবে আমরা অবশ্য সকাল 11টার সময় ঢুকলাম, মন্দিরের গেট খোলাই পেয়েছিলাম এবং বেশ কিছুটা সময় এই মন্দিরে আমরা কাটিয়ে গেছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল। মায়ের দর্শন সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম চৌধুরী বাড়ি দেখব বলে। এখানকার পুরনো জমিদার বাড়ি হলো এই রায়চৌধুরী বাড়ি, যেখানে ইতিহাস এখনও কথা বলে যায়। এখানে আসতে হলে তোমরা অটো চালককে রাসমাঠ বললেও নিয়ে আসবে। এইটি হচ্ছে বারুইপুর রাসমাঠের স্টেডিয়াম। এখানকার স্থানীয়দের মুখে শুনলাম এখন এখানে ফুটবল খেলা চলছে, তাই জন্য এখানে চেয়ার রেখে দিয়েছে। এই বারুইপুর রাসমাঠের রাসমেলাও খুবই জনপ্রিয়। বারুইপুর রাসমাঠ থেকে বেরিয়েই সামনে দেখলাম একটি ঘাট, এবং এটির নাম জিজ্ঞেস করতে শুনলাম এটিকে বলে কোষাঘাট। এই রাসমাঠ এলাকায় দেখলাম কয়েকটি কাঠের দোকান আছে। আমরা যখন এই কোষাঘাটে গিয়ে পৌঁছেছিলাম তখন দেখলাম এখানে কিছু শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান চলছে। সামনেই একটি শিব মন্দির, অনেক পুরনো, দেখে বোঝাই যাচ্ছে। এই ঘাট এবং শিব মন্দির সবকটি এই জমিদারি এস্টেটের মধ্যেই পড়ছে। এই কোষাঘাট সংলগ্ন শিব মন্দিরের শিবলিঙ্গটি আজও পূজিত হন। এই রকম ধরনের শিব মন্দির আমরা বর্ধমানের মানকরেও দেখেছিলাম। আমরা যখন জমিদার বাড়ি পৌঁছাই তখন বৃষ্টি একেবারেই থেমে গেছে, আকাশ উজ্জ্বল হয়ে আছে এবং আমাদের ঘুরতে কোনো অসুবিধা হয়নি। এই জমিদার বাড়ি, জমিদার বাড়ির আনাচে কানাচে আমরা ঘুরে ফিরে দেখেছি। এই জমিদার বাড়ির কিছু কিছু জায়গায় আমরা বাদুড় উড়ে যেতেও লক্ষ্য করেছি। এই জমিদার বাড়িটি এককালে বিশাল প্রভাবশালী থাকলেও এখন প্রায় অনেক জায়গায় ভেঙে পড়েছে। রক্ষণাবেক্ষণের অভাব লক্ষ্য করলাম আমরা নানান জায়গায়। এখান থেকে একদম সোজা যে সাদা রঙের স্থাপত্যটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দুর্গা দালান বা দুর্গা মন্দির। প্রতি বছর এখানে আজও দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তোমরা যদি চাও জমিদার বাড়ির পুজো দেখতে, তাহলে পুজোর সময় এখানে আসতেই পারো। এই জমিদার বাড়িকে অনেকেই হন্টেড বলে বা ভূতের বাড়ি বলা হয়, যদিও আমরা সেরকম কোনো ভৌতিক কার্যকলাপ এখানে লক্ষ্য করিনি দিনের বেলা। সবুজে ঘেরা চারপাশটি বেশ লাগছিল এবং তার সাথে এই হালকা নীল রঙের আকাশ দারুণ। এবার দেখাই তোমাদের জমিদার বাড়ির কালী মন্দির। এই যে জায়গাটি দেখছো, এখানে বলি দেওয়া হয় প্রত্যেক অমাবস্যায়, প্রত্যেক মাসে পাঠা বলি হয় এখানে। এই সামনে আমার মা উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে, সিঁড়িতে আলপনা করা আছে। এখানেই আছে মা কালী। অনেক পুরনো এই কালী মন্দির, প্রায় 300 বছর পুরনো বলা হয়।
এই বিশাল জমিদার বাড়ির কিছু জায়গায় শুনলাম এখনও জমিদার রায়চৌধুরীর পরবর্তী প্রজন্মের লোকজন বাস করেন। তোমাদেরকে আগেই বলেছি যে আমরা যখন বারুইপুর নামলাম ট্রেন থেকে তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে যখন জমিদার বাড়ি এসে পৌঁছাই তখন বৃষ্টি থেমে গেছিল এবং একটি মনোরম আবহাওয়া তৈরি হয়েছিল। জমিদার বাড়ি থেকে বেরিয়ে যখন বারুইপুর পুরাতন বাজারের দিকে গেলাম তখন দেখলাম বাতাসা তৈরি করছেন এই ভদ্রলোক। দেখলাম বেশ গরম গরম বাতাসা এবং তক্ষুনি তৈরি করে বিক্রি করছেন। আমরাও লোভ সামলাতে না পেরে কিছু বাতাসা নিয়ে নিয়েছিলাম। এই ওনার দোকানে এসেই দেখলাম বড় বড় সাইজের বাতাসাও হয়। ওনার মুখেই শুনলাম বড় সাইজের বাতাসা তৈরি করতে গুড়ি একটু বেশি করে লাগে, কিন্তু খেতেও দারুণ হয়। ওই পুরাতন বাজার থেকেই লোককে জিজ্ঞেস করে আমরা চলে আসলাম মহাপ্রভু মন্দিরে বা মহাপ্রভু ধামে। এই মহাপ্রভু মন্দির থেকে বেরিয়ে কিছুটা সামনের দিকে যেতেই পড়বে আদি গঙ্গা। আমরা সেই আদি গঙ্গা দেখার জন্য বেরিয়ে পড়লাম। খুব শান্ত নিরিবিলি জায়গা এটি, তবে এখানে কীর্তন গানও চলে। এটি হচ্ছে নব বৃন্দাবন এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আদি গঙ্গা। এখানেই মহাপ্রভু শ্রী চৈতন্য নৌকা করে এসেছিলেন। এখন খুব তুমুল বৃষ্টি হচ্ছে আর আমরা ঢুকে পড়েছি নব বৃন্দাবনে। এটি অবশ্য তৈরি হবে এই নব বৃন্দাবনে কৃষ্ণ এবং অষ্টসখীর মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখনো খোলেনি এটি জনসাধারণের জন্য। যেহেতু বৃষ্টি পড়ছে এই ভিতরে আমরা ঢুকে বসে আছি, মাও বিশ্রাম নিচ্ছে কিছুক্ষণের জন্য। বৃষ্টি পড়ছে, কি আর করবো, এই নব বৃন্দাবনে এসে আটকে পড়েছি বৃষ্টির জন্য। তাই সঙ্গে ছিল বাতাসা, তোমরা দেখতেই পেয়েছো আমরা বাতাসা ওখান থেকে নিয়েছিলাম। সেই বাতাসা খেয়ে এখন সময় কাটাচ্ছি, দেখি কেমন খেতে বাতাসাটা। গরম বাতাসা তখনই করে দিল, এখনো গরম আছে আর বেশ মিষ্টি, ভালো খেতে। বৃষ্টি কিছুটা কমতেই আমরা আবার বেরিয়ে পড়লাম। এই আদি গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসে ভালো করে গঙ্গাকে দেখলাম। তারপরে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল কোলা ব্যাঙ। বারুইপুর আসবো আর পেয়ারা বাগান দেখব না, তা কি হয় কখনো? যদিও দুপুর হয়ে গেছিল, তাই আমরা ঠিক করলাম বাইরে থেকেই পেয়ারা বাগান দেখে নেব। দেখলাম পেয়ারাগুলো পলিথিনে মোড়া, পাখিদের থেকে বাঁচার জন্য। যেমন পেয়ারা বাগান দেখালাম তোমাদের, এই দেখো করমচা বাগান, করমচা ফুল হয়েছে দেখেছ, আর এর থেকে করমচা। গাছে ফল হতে দেখলে সত্যি মনে খুবই আনন্দ হয়। প্রচুর করমচা হয়ে আছে করমচা বাগানে। মা কয়েকটা করমচা তুলেছে। এই এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সদাব্রত ঘাট, এটি হচ্ছে আদি গঙ্গা। আজ বৃষ্টি হয়েছে তাই বেশ জল আছে এখানে, কিন্তু মানুষজন খুব নোংরা করেও রেখে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে।
এই সদাব্রত ঘাটের কাছে এসে দেখলাম এই আদি গঙ্গার উপর দিয়ে একটি কাঠের পোল চলে যাচ্ছে। আমি ভাবলাম একটু হেঁটে দেখব এই কাঠের পোলের উপর দিয়ে। প্রথম দিকে একটু সতর্কিত হয়েই পা ফেলছিলাম, তারপরে দেখলাম যে কাঠের পোলটি মজবুত আছে। এই বর্ষার দিনে এই পোলের উপরে দাঁড়িয়ে আদি গঙ্গা ও তার চারপাশের পরিবেশের সৌন্দর্য আরও যেন দ্বিগুণ বেড়ে উঠেছে। সত্যি অপূর্ব লাগছিল। এরপর অনেকটাই বেলা গড়িয়ে গেছে। তারপর আমরা ওইখান থেকেই স্টেশনের রাস্তা ধরে চলে আসলাম টোটো করে স্টেশনে। ট্রেনে উঠে পেয়ারা ঝালমুড়ি খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের বাড়ি।